ছেড়ে দিব এখানে ছেড়ে দিব। থামেন 2 মিনিট কথা শুনেন। ওরা তো আমারও ভাই, আমারও সন্তান, আমারও মা আছে, বোন আছে, ভাই আছে। আপনারা যেমন পরিশ্রম করতেছেন আমিও কিন্তু পরিশ্রম করতেছি। আমার পজিশনে আপনি থাকলে তাই করতেন। আচ্ছা আমরা তো হুকুম পালন করতেছি তাই না? আপনার খাবার পুলিশ খাচ্ছে এরকম নাকি? জি, আগুন দিই নেই, কারোর ঘরে হামলা করি নেই, কোন বোনের গায়ে হাত দিই নেই। ওরা আমাদেরকে আঘাত করছে। তো মৎস্য ছাড়া কিছু বলার নেই। একজন মানুষ, সে শিক্ষার্থী, কি অপরাধ তার? একটা মিছিলও তারা করেনি। মিছিল করা আমার অধিকার। সে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? কি অধিকারে? এই সব কিছুর জবাব চাই আমরা। বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা। আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে, সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা, এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোনো রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া। এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে কঠিন হুঁশিয়ারি দিলেন শামীম ওসমান। গত কয়েকদিন যাবতই গোটা বাংলাদেশে কিন্তু কোটা সংস্কারের বিষয়টি নিয়ে আন্দোলন তৈরি হয়েছে এবং শত শত শিক্ষার্থী মারা গিয়েছে এবং এখন পর্যন্ত ধস্তাধস্তি, পুলিশের গণগ্রেপ্তার এগুলো কিন্তু চলেই যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আহত হচ্ছে, অনেকে গুলি খাচ্ছে, আবার ধস্তাধস্তির কারণে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছে। এদিকে কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেবকে বদলি করা হয়েছে। কেন বদলি করা হয়েছে হয়তো ইতিমধ্যে আপনারা একটু হলেও জেনে গিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আসলে মোস্তফা ফিরোজ বিস্তারিত আলোচনা করেছে। ভিডিওটি আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে জনগণের চাপে বা শিক্ষার্থী এবং শিক্ষকদের চাপে পড়ে আসামিকে ছাড়তে বাধ্য হলো বা শিক্ষার্থীকে ছাড়তে বাধ্য হলো। আসামি তো আসলে বলা যাবে না, কারণ তারা তো আসলে দোষ করেন, তারা আন্দোলনে নেমেছে। তাদেরকে আটক করেছিল পুলিশ, অবশেষে তোপের মুখে পড়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং কি প্রিয় দর্শক, আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি হয়তো কয়েকদিন আগের, অনেকে হয়তো দেখতে পারেন, আবার ফেসবুক বন্ধ ছিল, অনেকেই হয়তো দেখেননি। সেটা হলো রাস্তায় একটা অনুষ্ঠানের বিরিয়ানি বা রেস্টুরেন্টে খাবার নিয়ে যাচ্ছিল, আকিকানা কি যেন একটা অনুষ্ঠান আছে, সেটা পুলিশ ভাইরা কেড়ে নিয়ে খেয়ে ফেললো ভাই। আর এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কলকাতা নিউজ পর্যন্ত করেছে যে পুলিশ কোন ধরনের কাজ করলো, এত বেহায়া যে রাস্তার একজন লোকের মাথা থেকে খাবার নিয়ে খেয়ে ফেললো। সেই ভিডিওটি দেখাবো। সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়েছে সে লোক। আর আমি কথা বাড়াবো না, চলুন শিরোনাম বাড়তি না করি, অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, যেগুলো ভিডিও শুরুতে দেখছেন। তো চলুন এক এক করে আমরা ভিডিওগুলো দেখে আসি। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন আজকে আমার ভিডিওর হেডলাইন দেখে। আমি খুব বুঝে শুনে চিন্তা করে ঠান্ডা মাথায় আমার এই ভিডিওর হেডলাইন ঠিক করেছি। আওয়ামী লীগ যা করেছে তা ঠিক করেছে, এটাই তার করার কথা ছিল। আপনি যদি আওয়ামী লীগের দিক থেকে একটু চিন্তা করেন, আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডাভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। 2 হচ্ছে, আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করবে না। গুম করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূতভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে গুলি করে, স্রেফ গুলি করে হত্যা করে হোক, যেভাবেই হোক, যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায় থাকবে। এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে, এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে
স্টিম রোলার চালিয়েছে, তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে। এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250-র উপরে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোনো রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যে সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সেবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250-র উপরে মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু, 9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যেই মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে, দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 500 করে মামলা, এরকম আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকম আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছেন। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই। উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ঝাঁপিয়ে শব্দটা যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ছাপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যালি ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই, আর কি সামনে আসে নাই তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, 2 রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে সে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের, আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপিকে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনে পথে নেমেছে এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত যে তাদের খুব খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম, আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখন আমরা আওয়াজ করিনি। কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদেরকে এভাবে স্বাধীন দেশে আমাদের ট্যাক্সের পয়সায় চলা পুলিশ গুলি করে হত্যা করছে, এইটা তারা মানতে পারে না। এবং
তারা একেবারেই সাধারণ মানুষ এবং তাদের এখন যেই ক্ষোভ, এটা প্রাথমিকভাবে মনে হতে পারে কোটা সংস্কার নিয়ে, প্রাথমিকভাবে মনে হতে পারে পুলিশের গুলিতে আমাদের যে স্টুডেন্ট যারা নিহত হয়েছেন তাদের সাথে সংহতি এবং তাদের ব্যাপারে ভীষণ রকম ক্ষুব্ধতা তৈরি হবার কারণে তারা পথে নেমেছেন। আমি মনে করি এগুলো তো আছেই, কিন্তু সেই সঙ্গে যুক্ত হয়েছে এত দিনের পুঞ্জীভূত ক্ষোভ। এই যে 17 বছর তারা কথা বলতে পারেন নাই, ভয় পেয়েছেন, ভয়ে ছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে একা পেলে হয়তো একটু এসে জিজ্ঞেস করেছেন যে এভাবে আর কতদিন। এই যে তাদের ভেতরের চাপা ক্ষোভ, যেটা হয়তো একটা ভোট হলে তারা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারতেন, তারা হয়তো আওয়ামী লীগকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দিতেন বা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতেন বা ইন্ডিপেন্ডেন্ট কোনো ক্যান্ডিডেটকে ভোট দিতেন, সুইং ভোটারদের কথা বলছি। তারা কিন্তু সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ, যেটা তারা ভোটের মাধ্যমে করতে পারেন নাই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে রাখি। শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুনুর রশিদ। অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি 5 সমন্বয়ককে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো 24 ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না। আর এটি যদি কোনো কেউ মানে নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে এটি থানা পুলিশের কাজ। অথচ ডিবি অফিসে কেন আনা হয়, কি করা হয় রিমান্ডে, সেগুলি সবাই জানে। সেই ছাত্রদের সঙ্গে যেই আচরণ করা হলো এবং তারপরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানো, আবার তাদেরকে দিয়ে প্রত্যাহার করানো, পুরো বিষয়টি একেবারে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তার প্রতিক্রিয়ার রেশ 14 দলের যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গতকালকে, সেখানে যে গড়িয়েছে। সেখানে রীতিমতো বেশ কয়েকজন নেতা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ কয়েকজন নেতা একদম সরাসরি হারুনুর রশিদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা তোলেন এবং শুধু তাই না, বলছেন যে তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে। হাইকোর্টও বলছে যে জাতিসংঘে মস্করা করবেন না, যাকেই ধরে নিয়ে আসেন তাকেই নিয়ে খাওয়া দাওয়া করান এবং সেই ছবি আবার প্রকাশ করেন। এই কাজটা করেন না, মস্করা করেন না, এরকমভাবে হাইকোর্ট বলেছে। তারপরে 14 দলীয় নেতারা তারাও প্রধানমন্ত্রীর কাছে বলেছেন। প্রধানমন্ত্রীও নাকি সেখানে বিরক্ত প্রকাশ করেছেন। অর্থাৎ হারুনুর রশিদ তার দায়িত্বের বাইরে যে রাজনৈতিক কার্যক্রম, অর্থাৎ সেখানে একটা ধরনের মানে তিনি মানে রাজনৈতিক দলের চেয়েও বেশি অ্যাক্টিভ, সমস্যার সমাধান করে দেন এমন একটি ভাব তিনি সেখানে রাখছিলেন, যার কারণে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা অপমান বোধ করছিলেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মীমাংসা হবে, সেখানে ডিবি অফিস কেন, এবং তার নেতৃত্ব দিচ্ছেন হারুনুর রশিদ। গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বহু তারকা নামি দামি লোকজন যে কোনো কারণে হোক, প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে যেয়ে তিনি রীতিমতো খাওয়া দাওয়া করান, সেই ছবিগুলি আবার নিজের ওয়ালেও পর্যন্ত পোস্ট করেন। এবং তার এই কর্মকাণ্ডগুলো অনেক দিন থেকে আলোচনা হচ্ছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাত্তা দেন না, সরকার কাউকে পাত্তা দেন না, তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সংযোগ আছে, এটি তিনি ব্যবহার করছেন। এর কারণে কিন্তু তিনি নারায়ণগঞ্জে যেই দায়িত্বে ছিলেন ডিআইজি হিসেবে, সেখানেও কিন্তু তিনি টিকতে পারেননি, সেখান থেকেও তিনি চলে আসেন। অর্থাৎ বরাবরই ডিবি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতার বলে বলিয়ান হয়ে তিনি একচ্ছত্রভাবে তিনি নানান রকম কর্মকাণ্ড করছিলেন এবং পুলিশ প্রধান তো দূরের কথা, আইজিপি কিছুই না, স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু না, এমন একটি ভাব তিনি প্রকাশ করছিলেন। এবং তার আচার আচরণ কথাবার্তায় তিনি রাজনৈতিক নেতাদের মতনই কথা বলছিলেন। বিএনপি অফিস হঠাৎ করে সিলগালা করে দিলেন, ক্রাইম সিন দিয়ে ঘেরাও করলেন, ভেতর থেকে ককটেল লাঠি সোটা উদ্ধার করে বলেন যে এই বিএনপি নাশকতা করছে, তার তথ্য তার কাছে সব কিছু আছে। এরকমভাবে এই যে পরিস্থিতি তৈরি করা এবং এটি কিন্তু মানে কোনোভাবেই আর এফোর্ড করতে পারছিল না। এবং এগুলো হচ্ছে সরকারের যেই আজকের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, সরকারের যেই এক ধরনের পচন, সেই পচনগুলোকে আরও ত্বরান্বিত করছিলেন এই সমস্ত কিছু ব্যক্তি যারা রাজনৈতিকভাবে অতি উৎসাহী। তো শেষ পর্যন্ত হয়তো ডিবি হারুনকে সেই পদ থেকে তাকে সরিয়ে কোথায় দেওয়া হয়েছে, তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে। অর্থাৎ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো। এই পদটার কোনো গুরুত্ব আছে কিনা জানি না, তবে সব কিছু নির্ভর করে সরকারের উপর, যেহেতু প্রধানমন্ত্রী নিজে এই বিষয়গুলি দেখেন, তার নিজের সরাসরি একটি হস্তক্ষেপ তো আছে, সেটি সবাই জানেন। তো যাই হোক, এখন আপাতত হয়তো মানুষের ক্ষোভ বা দলের নেতা 14 দলীয় জোটের নেতাদের ক্ষোভ প্রশমনের জন্য এটি করা হলো। কিন্তু সামগ্রিকভাবে এখানে আরেকজন যিনি আসবেন তিনি কি করেন, তিনি হয় আরও বেশি অতি উৎসাহী হবেন, অথবা তিনি একেবারে নিয়মমাফিক কাজ করার চেষ্টা করবেন। তো নিয়মমাফিক যদি আবার কাজ করার চেষ্টা করেন তাহলে সরকারের অনেক পারপাস সলভ হবে না। তো এটা একটা সংকট, একটা ভুল যখন শুরু হয় তখন যেটাই
তারা করতে থাকবে, সেটাই কিন্তু একের পর এক ভুল মানে যুক্ত হতে থাকবে। এর থেকে বেরিয়ে আসতে গেলে যেটি করা দরকার সেই পথে সরকার ভাবছে কিনা দর্শক আমার যথেষ্ট সন্দেহ আছে। ইতিমধ্যে হারুন সাহেবের একটি ছবি, কথিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটি নিয়েও বেশ একটা রসালো আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই পদের একজন মানুষ কিভাবে এত অনৈতিক হতে পারে, এই সমস্ত আলোচনা হচ্ছে। যদিও সেগুলোর ব্যাপারে হারুন সাহেব কিছু বলেননি। আমরা কিন্তু কাউকে আক্রান্ত করি নাই, আঘাত করি নাই, কারোর বাড়িতে আগুন দিই নেই, কারোর বাড়ি হামলা করি নাই, কোন বোনের গায়ে হাত দিই নেই। ওরা আমাদেরকে আঘাত করেছে, ওরা আমাদেরকে আক্রান্ত করেছে। এইসব কিছু জামাত বিএনপি শিবির না, ওই ডক্টর সাহেব থেকে আরম্ভ করে সাদা কালা অনেকেই কিন্তু জড়িত হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করে পাঠিয়েছেন, বলে তুমি যাও দলের নেতা কর্মীদের কাছে বলো। আমি তাদের কাছে অনুরোধ করেছি, যার যার এলাকা, যার যার মহল্লা, যার যার অলিগুলি সেটাতে পাহারা বসে, যাতে স্বাধীনতা বিরোধী কোনো জঙ্গি যাতে রাস্তায় নামতে না পারে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি আমার দায়িত্ব পালন করলাম, আমার নেত্রীর মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারাও তার জন্য রাজনীতি করেন, আমিও তার জন্যই রাজনীতি করি। আওয়ামী লীগ কতটুকু যাই না, শেখ হাসিনা কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা যারা এখানে হাইব্রিড খুব কম, হাইব্রিড নাই, যা আছে 99.9% অরিজিনাল, এটা 100% অরিজিনাল। হাইব্রিড তো ঘরে উঠছেই, ওরা এখন নামবে না। ওরা আবার যখন দেখবেন ভালো অবস্থা হবে, তখন দেখবেন আপনি ঢাকা খাই পড়ে গেছে, ওরা সামনে আছে। ওরা থাকুক, আমাদের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। হাইব্রিড দেখে অসামান্য বিকাশ বন্ধ থাকে না, পিছনে গাড়ি ঘুরে আসছে। হ্যাঁ, সো আপনারা আজকে ঠিক, আজকে রাত স্বাভাবিক রাত না। সবাই খেয়াল করে শুনবেন, আমার বলছি আজকের রাত স্বাভাবিক রাত না, আজকের রাত স্বাভাবিক রাত না। সো যার যার এলাকায়, বিশেষ করে সাইনবোর্ড শিকানবোর্ড ওই জায়গাগুলিতে আছে, ওই সময় আসছি আমি জানি না, আপনারা সবাই প্রস্তুত থাকবেন, মরার জন্য কেউ প্রস্তুত থাকবেন না। আমরা অলরেডি কিন্তু আমরা আক্রান্ত হয়েছি। একটা প্রশ্ন শুধু জনগণের কাছে দিবেন, ঠিক আছে ধরেন শেখ হাসিনা থাকবেন আওয়ামী ক্ষমতা, বললাম আগামীকাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না, উনি ছেড়ে দিলেন। ভাই আমি পাচ্ছি না, আমি ছেড়ে না, ক্ষমতায় থাকবে কে? যারা রাস্তার মধ্যে মেয়েদের বন্ধ করে কাপড় খুলে নিয়ে হাত দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, তারা যারা যারা মেট্রো রেলে আগুন দিচ্ছে, তারা যারা সারা বাংলাদেশে আগুনের সন্ত্রাস করছে, তারা আমাদের সাধারণ ছাত্রদের কাঁধের উপরে বন্দুক দিয়ে তারা এই গেমটা খেলছে। ছাত্রদের থেকে যদি তারা সরে যেত, এই ছাত্রদের নামটা যদি তাদের সাথে না থাকে, তাহলে তাদেরকে মোকাবেলা করা আমাদের জন্য 1 ঘন্টার ব্যাপার। কিন্তু সাধারণ ছাত্রদের কাছে বলতে হবে আমাদের যাচাই এলাকায় আমাদের সন্তানের কেড়ে নেওয়া খাবার একশোর, কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছেন। তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার, কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না, হাই স্কুলের পূর্ব পাশে আমাদের যে অনুষ্ঠানটা ভিআইপি মেস, সেই স্যারের ছেলের ঘরের নাতিন হয়েছে, সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান, এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটিয়া আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান। আমি পুলিশ ভাইদেরকে বলছি, আচ্ছা খাবার ছিল 181 প্যাকেট। ওই যে পুলিশ ভাইয়েরা কোন খাবার কোন খাচ্ছে এগুলো নাকি? এই যে মাত্র এই ভ্যান গাড়িতে ছিল, আপনার খাবার পুলিশ খাচ্ছে এরকম নাকি? জি, বলেন একটু আপনার খাবার পুলিশ খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আমার অফিসের যে স্যার, সেই স্যারের নাতির আজকে আকিকা অনুষ্ঠান, নাতিন হয়েছে। আকিকা অনুষ্ঠানের খাবার নিয়ে আমি পুরান ঢাকা থেকে এসেছি। আসার পরে এখানে কোথাও আমাকে আটকানো হয় না। খাবার ছিল 181 প্যাকেট খাবার। এখন আমার মোবাইল তারা নিয়ে গেছেন, খাবারগুলো সব পুলিশ নিয়ে গেছে। মিছিলের কি না সেটা তো আমার মালিককে ফোন দিলে জানতে পারতেন। আমার মালিকের নাম ইসনাফিল। এই যে সেগুনবাগিচা হাই স্কুলের পূর্ব পাশে যে বিল্ডিং ভিআইপি মেসে, এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি, সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্যচিত্র, সাপ্তাহিক পত্রিকা। আমার কার্ডটাও পুলিশ নিয়ে গেছেন। খাবারগুলো তো এখন বেনগাড়ি থেকে পুলিশ ভাইয়েরা নিয়ে গেছেন। পুলিশ খেয়ে ফেলছে? এখন খেয়ে ফেলছে কিনা আমাকে নিয়ে তো মানে টানা হেঁচড়া শুরু হয়েছে। আমার মোবাইল তো নিয়ে গেছে। আপনার স্যার কি করে?
আমার স্যার তিনি হচ্ছেন বিএপি যে বিল্ডিং সেই বিল্ডিং এর তিনি মালিক। খাবারের মেনুতে কি ছিল? খাবারের মেনুতে ছিল মানে খাসি। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছিলেন সেগুলো কিন্তু বিস্তারিত আপনাদেরকে এতক্ষণ দেখালাম। তো আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন। ডিবি প্রধান হারুন রশিদ সাহেবকে বদলি করার বিষয়টি নিয়ে শুনলেন এবং নারায়ণগঞ্জের কিং বলতে পারেন শামীম ওসমান, তিনিও কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই বিষয়টি নিয়ে। এবং কি পুলিশের যে খাদ্য মানে পুলিশ যে খাদ্য ছিনিয়ে খেয়েছে, তাছাড়াও গত কয়েকদিন যাবত একজন আইনজীবী কিন্তু শিক্ষার্থীদের পক্ষ নিয়ে তুমুল আকারে কিন্তু মানে আন্দোলন করে যাচ্ছে বা সংগ্রাম করে যাচ্ছে। হ্যাঁ, তার একটি মানে জাগরণী গান শুনলেন, প্রতিবাদী গান। তাছাড়াও আরও কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, লম্বা করব না, ভিডিওটাকে শেষ করে দেবো। যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।